সবে ভোরের আলো ফুটেছে। সূর্যটা যেন লাজুক শিশুর মতো আকাশের কোণে হামাগুড়ি দিচ্ছে। হাওয়াটা আহা কি মিষ্টি, যেন কারো কোমল হাত আমার গাল ছুঁয়ে যাচ্ছে। আমি বসে আছি জানালার ধারে, হাতে মোস্তফা কামালের এক দারুণ বই। তার লেখা যেমন গভীর তেমনি আবেগে ভরা। তখনই পায়ের ছপছপ শব্দ তুলে বাবা রুমে ঢুকলেন। তিনি এগিয়ে এসে বললেন, রোজ কি করছিস? এই তো বাবা, মোস্তফা কামালের একটা লেখা গল্প পড়ছিলাম। সারা সপ্তাহে তো অফিসের কাজেই পড়ে থাকি, বই আর পড়া হয়ে ওঠে না। আজকে শুক্রবার, তাই আর কি। তুমি কিছু বলবে বাবা? আসলে কি বুঝতে পারছিস, তোর দিদির বিয়ে তো চলেই এলো, তো সব দিকেই তো নজর দিতে হচ্ছে। যদিও আমার যাওয়াটা দরকার ছিল, কিন্তু এদিকে না থাকলেও তো হবে না। বলো না বাবা, কি করতে হবে? আমি তো অফিসে ছুটি না পাওয়ার জন্য এদিকে একদমই সময় দিতে পারছি না। তোর মাসিকে গিয়ে নিয়ে আসতে হবে। মানুষটার তো আর কেউ নেই, আর বয়সটাও তো হয়েছে নাকি। না নিয়ে আসলে তো আর একা আসতে পারবে না। তুমি চিন্তা করো না, আমি গিয়ে মাসিকে নিয়ে আসবো। আর মাসি ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান হয় নাকি? হ্যাঁ, আর মাসি থাকলে মাও খুশি হবে। আমি বরং খেয়ে বেরিয়ে পড়ছি তাহলে। হ্যাঁ, রাতের আগেই বাড়িতে চলে আসবো। অনেক দিন তো যাস না ওখানে। হ্যাঁ, রাস্তা আবার ঠিক মতো চিনতে পারবি তো? ও ঠিক চলে যাব, তুমি একদম চিন্তা করো না বাবা। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করে গাজীপুর স্টেশন থেকে বলিয়াপুর স্টেশনের টিকিট কেটে নেই। পরিকল্পনা ছিল দুপুরের মধ্যে বলিয়াপুর থেকে মাসিকে নিয়ে গাজীপুরের দিকে রওনা দিব। যিনি টিকিট কাটছে ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা, বলিয়াপুরে সন্ধ্যার দিকে কোনো ট্রেন পাওয়া যায়? কিছু বলতে পারেন? মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে তাতে লাইনে পুরো জল ভরে যাচ্ছে। সিঙ্গেল লাইনটাই ট্রেনের ভীষণ গন্ডগোল। যাই হোক, অবশেষে মনে সংশয়ের মেঘ নিয়েই টিকিটটি কেটে ট্রেনে উঠে পড়লাম। শহর ছেড়ে গ্রামের দিকে যতই ট্রেন এগোতে লাগলো, চারদিকে ছোট ছোট গ্রাম, ধান ক্ষেত আর পুকুর দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল বাইরের বৃষ্টি আর বজ্রপাতের শব্দে। বাইরে তাকিয়ে দেখি আকাশের বুকে ঘন কালো মেঘ দখল করে রেখেছে, আর বেশ জোরে বৃষ্টি চলছে। ট্রেন একটি ফাঁকা মাঠের পাশে দাঁড়িয়ে। আমি কামরার দিকে তাকিয়ে দেখলাম লোকজনের সংখ্যা নেই বললেই চলে। পাশে একজনকে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, দাদা, আমরা এখন কোথায় আছি? বলিয়াপুর স্টেশনে আসতে কি এখনো আরো দেরি আছে? বলিয়াপুর? বলিয়াপুর আসতে এখনো অনেক সময় লাগবে। যা বৃষ্টি শুরু হয়েছে, এই স্টেশনে শুনলাম আরো দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। সেগুলো না এগোলে এটাও এগোতে পারবে না। আজকে যার বাড়িতে ফিরতে পারবো না তা বেশ ভালো মতোই বুঝতে পারলাম। বাড়িতে কল করার জন্য ফোনটা বের করে দেখি ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এরই মধ্যে ট্রেনটি ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পরে অবশেষে ট্রেনটি বলিয়াপুর স্টেশনে এসে থামল। আকাশ তখনও মেঘলা, সাথে হালকা বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে। স্টেশনের বাইরে এসে দেখি রিকশার স্ট্যান্ড একদমই ফাঁকা, একটা লোকও কোথাও নেই। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 9টা বাজে। এই তো মহাবিপদে পড়লাম। এমনিতে বৃষ্টির রাত, তার মধ্যে আবার 9টা বেজে গেছে। এদিকে কোথাও তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখন মাসির বাড়িতে যাব কি করে? কাউকে খুঁজছেন নাকি মশাই? এই নিস্তব্ধ রাতে কানের পাশে একরকম ঠান্ডা আওয়াজ শোনাতে বুকটা কেমন ধরাস করে উঠল। পিছনে তাকিয়ে দেখি একটা রোগা লিকলিকে লোক আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে,
জীবন্ত মানুষ যে এরকম হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। মনে হচ্ছে শরীরে রক্ত বলতে কিচ্ছু নেই। আসলে আমি বলিয়াপুরে রহিমপুর যাব। লোকটি এক রহস্যজনক হাসি দিয়ে বলল, এত রাতে তো কিছু পাবেন না, সব যে যার বাড়িতে চলে গেছে। তো তবে কি আর কোনো উপায় নেই? হুম, উপায় একটা আছে। রাতের শেষ নৌকাটা ওই দিক দিয়ে যায়। তবে 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 কি? তবে রাতের শেষ নৌকাতে যেতে ভয় পাবেন না তো? ধুর, ভয় পাওয়ার কি আছে? কেন, শেষ নৌকাতে কি ভূত আছে? সে কি আছে সেটা তো জানা নেই। যাকগে, আসুন ওই শ্মশানের পাশ দিয়ে ঘাটের দিকে যাওয়া যাক। শ্মশানের পাশ দিয়ে কথাটা কানে শুনে মনের ভিতরে কেমন একটা করলেও মনের সংশয় দূর করে লোকটির পিছনে আমি চলতে লাগলাম। লোকটি আগে আগে আর আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। জঙ্গলের পথ দিয়ে যখন হাঁটছিলাম তখন হঠাৎ একটা কালো বিড়াল জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে। বিড়ালটি সামনে থাকায় লোকটির দিকে তাকিয়ে একটা ডাক দিয়ে সেখান থেকে চলে গেল। চারদিকে তাকিয়ে দেখি এদিকে ওদিকে পড়ে আছে আধা পচা লাশ। কিছু নিশাচর প্রাণী তাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে আমার শরীরটাও শিউরে উঠল। আমি তাড়াতাড়ি পা চালালাম আর কিছুটা চলতেই নদীর ঘাটে উপস্থিত হলাম। নৌকা কখন আসবে? একটু অপেক্ষা করুন, নৌকা ঠিক সময় চলে আসবে। বৃষ্টির রাতে অন্ধকারে নদীকে যেন আরো ভয়ঙ্কর লাগছে। জল যেন কালো অন্ধকারে ঢাকা। কেউ তাতে পড়লে যেন মৃত্যুপুরীর গহ্বরে ঢেকে যাবে। বেশ কিছুক্ষণ পরে দেখলাম একটা নৌকা যেন এদিকেই এগিয়ে আসছে। নৌকাটি আমাদের কাছে এসে দাঁড়ালো। কিরে দানেশ, এটাকে কোথা থেকে জোগাড় করলি? বাবু, তিনি বিরামপুরের হাট খুলে যাবেন। যাওয়ার সময় পাড়ে নামিয়ে দিলে অনেক উপকার হতোই না। অবশ্যই পৌঁছে দেবো দানেশ, তুইও উঠে আয়। আমি আর বেশি কিছু না ভেবে নৌকার ভিতরে গিয়ে বসলাম। বাইরে আবার ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে। নৌকার মাঝি ধীর গতিতে নৌকা চালাতে শুরু করল। নৌকার সামনের ভিতরে বসিয়ে দেখি পাশাপাশি শোয়ানো কাপড়ে মোড়ানো দুইটা কি যেন জিনিস আছে। কি এগুলো? কি ও কিছু না, ওদের ঘুমাতে দিন। ঘুমাতে দিন মানে? এরা কি মানুষ? হ্যাঁ, তারা মানুষ ছিল এক সময়, এখন দুটো লাশ। ওদের আজকে রাতে উৎসর্গ করা হবে। উৎসর্গ করা হবে মানে? এই লাশ দুটি কোথায় পেলে তোমরা? ওরা বেওয়ারিশ লাশ, আর আজ অমাবস্যার রাতে ওদের উৎসর্গ করবা। আমার শরীরটা যেন ঘিনঘিন করে উঠল। লাশগুলো যে অনেক দিনের বাসি তা হাওয়ার ঝাপটাতে আমার কাছে আসা পচা গন্ধ শুনেই আমি বুঝতে পারছি। নৌকা আর কিছু এগোতেই প্রবল জোরে বৃষ্টি শুরু হলো, আর সাথে নদীর উত্তর ঢেউ। ওরে বাবারে, নৌকা তো এখনই ডুবে যাবে দেখছি। আর নৌকা নিয়ে আগানো যাবে না, আত্মার ঘাটে নৌকাটি লাগাচ্ছি। তাহলে কি আমি আর পৌঁছাতে পারবো না? আপনি যেখানে যাবেন সেখানে যেতে আরো মিনিট 30 সময় লাগবে। আকাশ আর নদীর যে অবস্থা, যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে। তার চেয়ে বরং আজ রাতটা আমাদের সাথে কাটিয়ে দিন,
কালকে সকালে আপনাকে পৌঁছে দেবো। আমিও ভেবে দেখলাম নৌকা চালক কিছু ভুল বলেননি। আকাশের অবস্থা সত্যিই ভয়ঙ্কর, তার মধ্যে আমি সাঁতার জানি না। নৌকা উল্টে গেলে এই অতল নদীতে এমনিতেই পড়ে মারা যাব। তাই মাঝির কথায় সম্মতি জানালাম। তাহলে তাই হোক, আপনার ঘাটে ডাক কেন? ওই কিছু দূরেই আমার ঘর, ওখানে আজকের রাতটা কাটিয়ে দিন। এই দানেশ, লাশ দুটো ধর, ওদেরকেও তো সাথে করে নিয়ে যায় নাকি? নৌকার মাঝি আর ধনেশ নামের লোকটি লাশ দুটিকে নিয়ে আগে আগে চলতে থাকলো। কিছুটা চলার পর সেই পুরনো বাড়িতে উপস্থিত হলাম, যার ঘর সংখ্যা 2টি। বাড়ির অবস্থা যে খুবই সঙ্গীন তা একবার দেখলেই আর বুঝতে বাকি থাকে না। আপনি ঘাটেতে চলে যান। আরেকটি কথা, রাত্রে বাইরে বের হবেননি। আমি যে ঘরটিতে ঢুকলাম তাতে একটা চৌকি ছাড়া আর কিচ্ছু নেই। এটাই হয়তো মাঝির ঘর। আমার মাথায় কেবল একটি জিনিসই বাঁচতে লাগলো, ওই 2টো লাশ দিয়ে কি উৎসর্গ করবে ওরা? আজ রাতটা মানে মানে কাটাতে পারলেই হয়। ঘরের দরজাটা বন্ধ করে ব্যাগে থাকা বিস্কুট আর জল খেয়েই শুয়ে পড়লাম। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাবা মা আর দিদির কথাও খুব মনে পড়ছিল। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙে কিছু গলার শব্দে। উঠে বসে এদিক ওদিক তাকিয়ে বুঝি পাশের ঘর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে। একবার ভাবলাম বাইরে বেরোনোর কোনো দরকার নেই, কিন্তু না বেরিয়েও থাকতে পারলাম না। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টির গতি অনেকটা কমে গেছে। 1 পা 2 পা করে এগিয়ে পাশের ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরের দৃশ্য দেখলাম। অমনি শরীরের ভিতর দিয়ে হিম শীতল একটা স্রোত বয়ে গেল। নৌকা চালক আর ধনেশের বদলে এরা কারা? পাশাপাশি বসে আছে 2টি কঙ্কাল, আর ওদের সামনে পচা গলা 2টি লাশ, যাদের শরীর থেকে মাংস কুবলে কুবলে খাচ্ছে ওরা। এই দৃশ্য দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এরা এরা আদতেও এই পৃথিবীর কেউ? পিছনে ঘুরতেই দেখি আরো কিছু কঙ্কাল আমার সামনে দাঁড়িয়ে আছে, এবং তারা আমার গলা চেপে ধরার জন্য এগিয়ে আসছে। এই জন্যই মনে হয় এখানকার নাম আত্মার ঘাট। আমি বুঝতে পারি এখানে আর বেশিক্ষণ থাকলে আমি বাঁচতে পারবো না। আমি বৃষ্টির ভিতরে ছুটতে লাগলাম। আমার পিছনে আসছে নাকি সেই ভয়ঙ্কর চেহারাটা। আমি যত জোরেই ছুটছি ওরা আরো আমার কাছে এগিয়ে আসছে। একটা সময় পর আমি বুঝতে পারি আমি আর ছুটতে পারছি না। ওরা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে আমার কাছে এগিয়ে আসতে থাকে। তারপর সব অন্ধকার হয়ে যায়। আমি চোখ খুলে দেখি আমি নদীর ধারে পড়ে আছি। আকাশের মেঘ কেটে গিয়ে ঝলমল সকাল। তারপর পাশের একটা পুরনো সাইনবোর্ডে লেখা দেখলাম, অভিশপ্ত আত্মার ঘাট। দূরে দৃষ্টি পড়তেই দেখলাম একটা নৌকা এগিয়ে আসছে। তারপর আমি সেখান থেকে উঠে দ্রুত এই স্থানটি ত্যাগ করলাম।